আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার 29। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এর আজকে ফার্স্ট লেকচার। ওভারঅল লেকচার হচ্ছে 29। আজকে যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রামের ধারণা, প্রোগ্রামের ভাষা, বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামের ভাষা, কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রথমে আসো, প্রোগ্রাম কি বা প্রোগ্রামের ধারণা। কম্পিউটার দিয়ে কোনো কাজ করার জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে আমরা বলবো প্রোগ্রাম। অর্থাৎ আমরা যদি কম্পিউটার দ্বারা কোনো কাজ করাইতে চাই বা কম্পিউটারে যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করাইতে চাই বা যে কোনো কিছু আপলোড ডাউনলোড বলো, যে কোনো টাইপ করা, অর্থাৎ কম্পিউটারে যাবতীয় যত কাজ আছে এই সবগুলো কাজ আমাদের কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে হবে। অর্থাৎ কম্পিউটার যে ভাষা বুঝে সেই ভাষায় তাকে কতগুলো ধারাবাহিক কমান্ড দিতে হবে, নির্দেশ দিতে হবে, যেটাকে আমরা প্রোগ্রাম বলবো। অনেক পরবর্তীতে এটাকে আমরা বলবো সফটওয়্যার। হ্যাঁ, অনেকগুলো প্রোগ্রাম মিলে একটা সফটওয়্যার তৈরি হয়। এখন এই সফটওয়্যার বা প্রোগ্রাম আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে কম্পিউটার যে ভাষা বুঝে সেই ভাষায় আমাদেরকে ওই প্রোগ্রামটা তৈরি করতে হবে। কারণ কম্পিউটার যে ভাষা বুঝে সেই ভাষা ছাড়া যদি তুমি অন্য ভাষায় তাকে কমান্ড দাও, সে বুঝবেও না, কোনো কাজও করবে না। যেমন একটা এক্সাম্পল, তুমি ধরো বাংলা ভাষা বুঝো, তাহলে তোমাকে অবশ্যই বাংলা ভাষায় তোমাকে প্রশ্ন করতে হবে। তাছাড়া তুমি যদি ইংলিশ ভাষা বুঝে থাকো তাহলে ইংলিশ ভাষা তোমাকে প্রশ্ন করা যাবে, বা আরবি বুঝলে আরবি ভাষা। অর্থাৎ তুমি যে যে ভাষা বুঝো সেই ভাষায় তোমাকে যদি তোমাকে প্রশ্ন করে বা তোমার সাথে কথা বলে, তুমি বুঝবা এবং উত্তর দিতে পারবা। কিন্তু তুমি যে ভাষা বুঝো না ওই ভাষার বাইরে যদি তোমাকে প্রশ্ন করা হয় বা তোমার সাথে কথা বলা হয়, তুমি বুঝবা না, উত্তরও দিবা না। বা তোমার দ্বারা যদি কোনো কাজ করানো হয় বা কোনো তুমি যদি তোমাকে বলা হয় যে তুমি আমাকে এক গ্লাস পানি দাও, অর্থাৎ তোমাকে কাজ করতে বলা হয়েছে, ওই কাজটা তুমি করবা না। তুমি পানি, মানুষ মরে গেলেও তুমি পানি দিবা না, কারণ তুমি ভাষায় বুঝো না কি চাচ্ছে, তুমি বুঝতে পারতেছো। ঠিক একই ভাবে কম্পিউটার দ্বারা যদি তুমি কোনো কাজ করাইতে হয়, অবশ্যই কম্পিউটার যে ভাষা বুঝে সেই ভাষায় তুমি কম্পিউটারকে কমান্ড দিবা। তাহলে কম্পিউটার বুঝবে, তাহলে কম্পিউটার তোমার কথা রেসপন্স করবে এবং যে কাজ দিবা, যে ধরনের কাজ করতে বলবা সে ধরনের কাজ তোমাকে করে দিবে। আচ্ছা, এখন আসো আমাদের কম্পিউটার কোন ধরনের ভাষা বুঝে, আমরা কোন ভাষা কম্পিউটারকে কমান্ড দিব। কম্পিউটার একটা মাত্র ভাষাই বুঝে, সেটা হচ্ছে আমাদের মেশিন ভাষা, অর্থাৎ যেটা 01 দিয়ে লেখা হয়। ওই ভাষার প্রোগ্রামটাই এই একটা মাত্র ভাষাই যেটা কম্পিউটার বুঝতে পারে, সেটা হচ্ছে আমরা মেশিন ভাষা বা বাইনারি ভাষা আমরা বলতে পারি। এই একটা ভাষায় আমাদেরকে কি করতে হবে, কমান্ড দিতে হবে। অর্থাৎ যতগুলো প্রোগ্রাম লিখতে হবে আমাদের অবশ্যই কম্পিউটারকে, কম্পিউটার দ্বারা কাজ করাইতে হলে অবশ্যই মেশিন ভাষায় আমাদেরকে কোডটা লিখতে হবে। এখন এই মেশিন ভাষা দিক থেকে এরকম দেখো, একটা এক্সাম্পল দেখানো হয়েছে। ডান পাশে দেখো যে 01 দিয়ে প্রোগ্রাম ডট ইএক্সি এক্সিকিউটেবল ফাইল, এটা সরাসরি কম্পিউটার রান করতে পারে। দেখো 01 দিয়ে একটা প্রোগ্রাম দেখানো হচ্ছে। এখন এই 01 দিয়ে প্রোগ্রাম গুলো কম্পিউটার বা আমাদের স্মার্টফোন বলি বা এরকম যে ধরনের ডিভাইস, সবগুলো ডিভাইসে আমাদের কম্পিউটার, হ্যাঁ, রিলেটেড বা কম্পিউটার বা এই যে আমাদের মোবাইল ফোন কিন্তু ডিজিটাল, তো যে সকল ডিভাইস ডিজিটাল ডিভাইস সবগুলোই আমাদের 01 দিয়ে বুঝবো। অন্য কোনো ভাষা কম্পিউটার বা আমাদের ডিজিটাল ডিভাইস গুলো বা কম্পিউটার বা স্মার্টফোন গুলো বুঝে না, অর্থাৎ একটা মাত্র ভাষা বুঝবে। তাহলে এখন দেখো এই ভাষার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই ডান পাশের প্রোগ্রামটা দেখলে এখানে কি হচ্ছে, যোগ হচ্ছে না, বিয়োগ হচ্ছে না, বা কি ধরনের প্রোগ্রাম, এটা কিন্তু বোঝা খুবই ডিফিকাল্ট। এটা বোঝা যাবে না, দেখো এটা বোঝা যাচ্ছে না কি হচ্ছে। এই জন্য পরবর্তীতে এই ভাষা যাতে সহজে, এই ভাষা প্রোগ্রাম বা কম্পিউটার কমান্ড সহজে দেওয়া যায়, তখন কি করা হয়েছে, তখন আর একটু ডেভেলপ করে মানুষের ভাষার কাছাকাছি ভাষা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে ধাপে ধাপে আজ পর্যন্ত। ধরো 1945 সালে প্রথম ধরো এই প্রোগ্রামিংটা শুরু হয়,
তখন এই প্রোগ্রামিং গুলো এই ধাপে ধাপে আজকে ধরো 2021 সাল, এই ধরো তোমার কত 50, 60, 70, 80, 70, 75 বছর ধরে ধাপে ধাপে আজকে যে আমরা প্রোগ্রামিং এ আসছি, সেই প্রোগ্রামিংটা এমন পর্যায়ে আসছে যেটা আমরা সরাসরি কম্পিউটারের সাথে কমান্ড দিয়ে কাজ করতে পারি। যেমন আমাদের যে ভয়েস কমান্ড দিয়ে গুগলে সার্চ করতে পারে, বা আমাদের স্মার্টফোন গুলোতে যে ভয়েস কমান্ড ওপেন করে আমরা যখন কোনো কিছু সার্চ করি, কম্পিউটার বুঝতে পারে, টাইপ করে দিতে পারে। অর্থাৎ আমরা একজন মানুষের সাথে একজন মানুষ যেভাবে কথা বলি সেই পর্যায়ে আসার চেষ্টা করা হচ্ছে। সেই 1945 সাল থেকে প্রথম যে আমাদের কম্পিউটারের মেশিন ভাষা তৈরি করা হয়েছে, সেই মেশিন ভাষা আজও কিন্তু যে আমরা কম্পিউটার ভাষা ব্যবহার করি, সেটাও কিন্তু মেশিন ভাষায় আমাদের ট্রান্সলেট করতে হয়। কারণ হচ্ছে আমাদের কম্পিউটার একটা মাত্রই ভাষা বোঝে, কিন্তু মানুষ এই ভাষা সহজে বুঝতে পারে না। এই জন্য কি করা হয়েছে, ধাপে ধাপে এটাকে মানুষের বোধগম্য ভাষার কাছাকাছি নিয়ে আসা হয়েছে। এখন মানুষের বোধগম্য ভাষাটা কিরকম, প্রথমে ধরো ধাপে করা হয়েছে অ্যাসেম্বলি ভাষা করা হয়েছে। অ্যাসেম্বলি ভাষাটা এটা নেমোনিক কোড বা সাংকেতিক কোড, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন এরকম করে এটাকে তৈরি করা হয়েছে। এরপরে পরবর্তীতে একদম মানুষ ইংলিশ ভাষায় যেভাবে লেখে, যেমন দেখো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে একটা সি প্রোগ্রাম, দুইয়ের সঙ্গে যোগের একটা প্রোগ্রাম, যে স্ক্যান ইনপুট নাও এ বি, এবং সেটা সাম স্যার এটা বইয়ের কত নাম্বার পেজে? এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন পেজে পাবা। অধ্যায় 5 এর, এটা অধ্যায় 5 এর প্রথম দিকে পাবা এটা। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো এখানে এই যে সাম ইকুয়াল টু a প্লাস b, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা সংখ্যা যোগ হচ্ছে, কিন্তু এখানে ডান পাশে দেখো এই ভাষাটা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু কম্পিউটার এটা বুঝতে পারবে। এজন্য আমাদের কি করতে হবে, অনুবাদক প্রোগ্রাম আমাদের ব্যবহার করতে হবে। এই অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত পড়ব। এখানে সংক্ষেপে শুধু বলি, যেমন ধরো তুমি সৌদি আরবের যিনি সৌদি আরবে বসবাস করে, বা সৌদি আরবের যিনি সৌদি ভাষায় বুঝেন অথবা চাইনিজ ভাষা বুঝেন, এরকম একজন লোকের সাথে তুমি কথা বলবা, আরবি ভাষা অথবা চাইনিজ ভাষা একজনের সাথে কথা বলবা। এখন তুমি আবার বাংলা ভাষা ছাড়া বুঝো না, তাহলে তুমি কিভাবে ওনাদের সাথে কথা বলবা? তুমি এই ক্ষেত্রে কি করতে পারো, দোভাষী ব্যবহার করতে পারো, ট্রান্সলেটর বা অনুবাদক ব্যবহার করতে পারো। উনি কি করবে, তোমার ভাষাটা ওই চাইনিজ ভাষা বা আরবি ভাষায় ট্রান্সলেট করে দিবে, আবার ওনার ভাষাটা তোমাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করে দিবে। এই যে এভাবে তুমি দুজন কথা বলতে পারো। বা বিভিন্ন দেশের প্রেসিডেন্ট একজনের সাথে একজন যখন কথা বলে, তখন ওখানে অনুবাদক বা ট্রান্সলেটর বা কম্পাইলার ব্যবহার করে। হ্যাঁ, কম্পাইলার ব্যবহার করে একজনের ভাষাটা ট্রান্সলেট করে দেয়, তাহলে একজনের সাথে একজন কথা বলতে পারে। এখানে কম্পিউটার অ্যাকুরেটলি ওই কাজটাই হয়, যে কম্পিউটার একটা মাত্রই ভাষা বুঝে, সেটা হচ্ছে মেশিন ভাষা। এখন আমরা কিন্তু আবার মানুষ মেশিন ভাষায় যে 01 দিয়ে লেখা ভাষা সহজে বোঝা যায় না, মনে রাখা ডিফিকাল্ট, অনেক কঠিন। এই জন্য কি করা হয়েছে, পরবর্তীতে ধাপে ধাপে মানুষের ভাষায় যে মানুষ বুঝে ওইরকম ভাষা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা আবার কম্পিউটার বুঝে না। এই জন্য কি করা হয়েছে, অনুবাদক প্রোগ্রাম, ট্রান্সলেট, প্রত্যেকটা প্রোগ্রামে কি করা হয়েছে, ট্রান্সলেটর ব্যবহার করে আমাদের এই মেশিন ভাষা নেওয়া হয়েছে, এবং মেশিন ভাষা কম্পিউটার বুঝে সেটাকে প্রসেস করে আবার আমরা যে ভাষা বুঝি সেভাবে ইংলিশে আবার ট্রান্সলেট করে আমাদেরকে স্ক্রিনে শো করে। এটা আমরা কম্পিউটারে যদি আমরা কোনো কমান্ড দিতে পারি, কম্পিউটারে কাজ করাতে পারি, বা কম্পিউটার যদি রেসপন্স করে সেটা আমরা বুঝতে পারি। এরপরে প্রোগ্রামের ভাষা কি, কম্পিউটারের মাধ্যমে কোনো প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক প্রভৃতি সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা বলবো। অর্থাৎ আমরা কম্পিউটারের প্রোগ্রাম ভাষা, যেমন আমরা ইংলিশ ভাষা কিছু রীতিনীতি আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, গ্রামার আছে। গ্রামার মানে রুলস এন্ড রেগুলেশন, তোমাকে একটা নির্দিষ্ট রুলস ফলো করে তোমাকে একজনের একটা ভাষায় কথা বলতে হবে। ঠিক প্রোগ্রামের একটা ভাষা আছে, কিছু রীতিনীতি আছে, কিছু শব্দ আছে। হ্যাঁ, এটা প্রোগ্রামটা রচনা করার জন্য তোমার কিছু রুলস এন্ড রেগুলেশন, কিছু গ্রামার মেইনটেইন করতে হবে। এইটাকে বলা হয় আমাদের প্রোগ্রামের ভাষা। যেমন আমাদের ইংলিশ ভাষা বা বাংলা ভাষার একটা ব্যাকরণ আছে, কিছু নিয়ম নীতি আছে, কিছু শব্দ আছে, বর্ণ আছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের ভোকাবুলারি আছে, এবং প্রতিটা শব্দের মিনিং আছে, কোন শব্দ কি কাজ করবে। ঠিক প্রোগ্রামিং ভাষারও এরকম শব্দ, বর্ণ আছে, এবং প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, এবং কিভাবে ব্যবহার করতে হবে, কোনটার পর কোনটা ব্যবহার করতে হবে, কিছু রীতিনীতি আছে, কিছু গ্রামার আছে। সেই নিয়ম নীতি ফলো করে আমরা প্রোগ্রাম লিখতে হবে। এখন তুমি কম্পিউটার দ্বারা প্রোগ্রাম করতে হলে, অথবা তুমি প্রোগ্রামার হইতে চাও, তাহলে প্রোগ্রামার হইতে হলে কি করতে হবে, তোমার প্রোগ্রামিং ভাষা জানতে হবে। কোন ভাষায় কমান্ড দিলে কম্পিউটার কাজ করবে সেই ভাষা আমাদের জানতে হবে, এবং সেই ভাষায় কম্পিউটারকে কমান্ড দিতে হবে, ঠিক কম্পিউটার সেই ভাষায় আমাদের কাজ করে দিবে। এখন আমাদের এই চ্যাপ্টারের কাজ হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা সি যেটা, সেটা আমরা শিখবো বিস্তারিত। সি প্রোগ্রামিং ভাষা আমাদের সিলেবাসে আছে, সেই ভাষাটা আমরা বিস্তারিত জানবো এবং সেটা প্রোগ্রাম করবো। আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল করবো, যেমন দুইয়ের সঙ্গে যোগের প্রোগ্রাম, বিয়োগের প্রোগ্রাম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সলিউশন, যেমন ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করব। বলে প্রোগ্রামের আমাদের মোটামুটি একটা বেসিক ধারণা আমাদের হয়ে যাবে। আশা করি প্রোগ্রামের যে ইনিশিয়াল ধারণা বা প্রোগ্রাম কি, আশা করি বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করতে পারো, নাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাব।
সবাই কি বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা, চলে যান। এরপরে আসো আমরা বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। আমাদের পরেরটা বিষয় হচ্ছে বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। বিভিন্ন প্রজন্মের বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা প্রথমে বললাম আমাদের মেশিন ভাষা তৈরি করা হয়েছে, সেই মেশিন ভাষাকে মানুষ সহজে বুঝতে পারে না, এই জন্য কি করেছে ধাপে ধাপে এটাকে চেষ্টা করা হয়েছে যে আমরা যেভাবে কম্পিউটার সাথে মানে একজন মানুষের সাথে একজন মানুষ কথা বলি, যেমন দেখো লাস্টে দেখো প্রথম প্রজন্ম হচ্ছে মেশিন ভাষা, একদম লাস্টে ন্যাচারাল ভাষা। অর্থাৎ আমরা যেভাবে একজনের সাথে একজন কথা বলি, যেমন আমি এখন তোমাদেরকে আইসিটি সম্পর্কে বা এই প্রোগ্রামিং ভাষা সম্পর্কে বাংলায় কথা বলতেছি, এর কারণ হচ্ছে আমি বাংলা বুঝি, তোমরা বুঝো। ঠিক সেভাবে কম্পিউটারের সাথে কাজ করার জন্য কম্পিউটারকে চেষ্টা করা হচ্ছে মানুষ যেভাবে একজনের সাথে একজন কথা বলে ঠিক সেভাবে চলে আসা, মানে সেভাবে কমান্ড দেওয়ার জন্য। যেমন দেখো রোবটের সাথে কিন্তু এখন মানুষ কমান্ড দিলে রোবট বুঝতে পারে এবং সেভাবে রোবট রেসপন্স করে। সেই রোবট কিন্তু একটা কম্পিউটার, কম্পিউটার মানুষ যেভাবে কমান্ড দেয় একজনের সাথে একজন কথা বলে সেই চেষ্টাটাই হচ্ছে। এটা একটা প্রোগ্রাম, আমরা মুখে কমান্ড দিচ্ছি, সেটা কিন্তু প্রোগ্রাম। কিন্তু প্রথম দিকে ছিল মেশিন ভাষা, তার পরবর্তীতে এটাকে ডেভেলপ করে অ্যাসেম্বলি ভাষা নিয়ে আসা হয়েছে, এরপর আর একটু ডেভেলপ করে উচ্চতর ভাষা নিয়ে আসা হয়েছে, এরপর আরো কিছু ডেভেলপ করে অতি উচ্চতর ভাষা নিয়ে আসা হয়েছে, এরপর এখন বর্তমান চলতেছে ন্যাচারাল ভাষা। অর্থাৎ ধাপে ধাপে বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে এই আমাদের প্রোগ্রামিং ভাষাগুলো ডেভেলপ করা হয়েছে এবং এটা ধাপে ধাপে বিভিন্ন সালের পরে একটা নির্দিষ্ট বিশাল একটা চেঞ্জ আসছে। যেমন আমরা মোবাইল প্রজন্মের ক্ষেত্রে পড়ছিলাম যে আমাদের 2G থেকে 3G তে বিশেষ পরিবর্তনটা কি আসছিল, 2G থেকে 3G তে আমাদের দেখা যায় ভয়েস কমান্ড থেকে আমাদের ভিডিও কল আমরা দিতে পারি, এই বিশেষ বৈশিষ্ট্য কারণে 3G হয়ে গেছে। ঠিক সেরকম আমাদের মেশিন ভাষা ছিল শুধু 0-1 দিয়ে ভাষা, সেটা পরবর্তী দেখা যাচ্ছে না 0-1 দিয়ে না লিখে আমরা সেটাকে কিছু সাংকেতিক কোড যেটা মানুষ বুঝে অ্যাড সাবট্রাক্ট এরকম ভাষা দিয়ে লিখবো এবং সেটাকে ট্রান্সলেট করে মেশিন ভাষা নিয়ে যাব, সেটা আরেকটু মানুষের সহজে বোঝা গেছে এরকম একটা ভাষা নিয়ে আসা হয়েছে। তখন সেটাকে দেওয়া হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। প্রথম প্রজন্ম 1945 সালে আমাদের মেশিন ভাষাটা এটা চালু হয় এবং 1945 সাল থেকে ধরো 1950 সালের আগ পর্যন্ত এটা প্রথম প্রজন্ম ছিল। এরপর 1950 সালে অ্যাসেম্বলি ভাষা চলে আসে। 1950 সাল থেকে 1960 সালের আগ পর্যন্ত আমাদের এটা দ্বিতীয় প্রজন্ম থাকে। 60 সালে নতুন একটা ভাষা চলে আসছে, সেটা হচ্ছে উচ্চতর ভাষা। এরপর 1960 থেকে 70 সালের আগ পর্যন্ত এটা হচ্ছে আমাদের উচ্চতর ভাষা ছিল। এরপরে 1970 সালে নতুন একটা ভাষা অতি উচ্চতর ভাষা চলে আসছে এবং 1980 সালের পর থেকে আমাদের চালু হয় ন্যাচারাল ভাষা, যা আমরা মৌখিক কমান্ড দিয়ে আমরা কম্পিউটারে কাজ করার মতো একটা পর্যায়ে ডেভেলপ হয়ে গেছে। এখন আসলে আমাদের এই বিভিন্ন প্রজন্মের যে ভাষা বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে 1945 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আবিষ্কৃত কয়েক শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে 5টি স্তরে বা প্রজন্মে ভাগ করা যায়। যেমন এটা আমি প্রথমে দুই ভাগে ভাগ করব। প্রথমে এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা আর এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। হ্যাঁ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুইটা, এটা হচ্ছে প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম, অ্যাসেম্বলি এবং মেশিন এবং অ্যাসেম্বলি এই দুটোকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 1960 সাল থেকে এখন পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, অর্থাৎ তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম, এই তিনটে প্রজন্মকে আমরা বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছাড়া আরেকটা বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ লেভেল আছে, স্তর আছে, সেটা হচ্ছে মধ্যম স্তর। এই মধ্যম স্তরটা কি? মধ্যম স্তর হচ্ছে যে সকল ভাষায় আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে, আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে। অর্থাৎ আমাদের মেশিন ভাষায় আমাদের কম্পিউটারে যে ভাষা বুঝে সেই ভাষারও কিছু কাজ করা যায়, আবার আমাদের উচ্চ স্তরে বা উচ্চ স্তরের প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলো সেটাও কাজ করে। অর্থাৎ এট এ টাইম লো লেভেলের প্রোগ্রামিং করা যায়, আবার হাই লেভেল প্রোগ্রামিংও করা যায়। অর্থাৎ দুইটা বৈশিষ্ট্য যে সকল প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য আছে বা সেগুলোকে আমরা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো। অর্থাৎ আমাদের মধ্যম স্তর, অর্থাৎ দুইটাই আছে, লো লেভেল প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য আছে এবং হাই লেভেল প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য আছে। এই জায়গাটাকে বলবো আমরা মধ্যম স্তরের বৈশিষ্ট্য। আর যেটা শুধু লো লেভেল নিম্ন স্তরের ভাষা বৈশিষ্ট্য আছে সেটা লো লেভেল, আর যেটা হাই লেভেল বৈশিষ্ট্য সেটা হাই লেভেল। আর দুইটা যেটা সমন্বয় যেটা আমরা সেটাকে বলবো মধ্যম স্তরের ভাষা। আশা করি তোমরা বিভিন্ন প্রজন্মের যে ভাষা সেটা ক্লাসিফিকেশনটা বুঝতে পারছো। তার কোনো প্রশ্ন আছে? স্যার আরেকবার একটু দিলে ভালো হতো। হ্যাঁ, কে বলছো? স্যার রিয়াদ। রিয়াদ কি এইমাত্র জয়েন করছো? জি স্যার, একটু আগে। এখন জয়েন করলে তো তোমার জন্য রিপিট করা ডিফিকাল্ট হবে। তা তুমি ওই ভিডিওটা যখন দিবা আজকে আবার দেখে নিবা শুরু থেকে। হ্যাঁ, যারা শুরু থেকে প্রথম থেকে শুনছো তাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। না স্যার।
লাস্টে যদি আমরা এই যে রিয়াদ যেটা বলছো, লাস্টে যদি সময় থাকে, কারণ আমাদের আরো অনেকগুলো স্লাইড করতে হবে, লাস্টে যদি সময় থাকে তাহলে তোমার এটা আমি রিপিট করে দেবো, অথবা তুমি ভিডিওটা আবার প্লে করে দেখলে তুমি আশা করি বুঝতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসো, আর এখন যেটা পড়াইছি সেটা রিয়াদ খেয়াল করে, এখন যেটা পড়াইছি সেটা আমি আবার রিপিট করবো, আশা করি তুমি বুঝে ফেলবা। এটা আবার পড়াচ্ছি, দেখো এই যে প্রথম প্রজন্ম, দ্বিতীয় তৃতীয় প্রতিটা প্রজন্ম আমরা বিস্তারিত পড়বো। অর্থাৎ সংক্ষেপে বললে যে আমাদের প্রোগ্রামিং গুলো যে তৈরি করা হয়েছে সেগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে, এটা 5টা স্তর, একটা একটা করে আমরা এখন পড়বো। প্রথম আসো, প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ভাষা, যেটা 1945 সালে আসে। প্রথম প্রজন্মের ভাষাটাকে আমরা কাকে বলবো? যে ভাষা শুধুমাত্র 01 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে আমরা মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলবো। মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। আমরা যেটা শুরুতে বলছি যে কম্পিউটার একটা মাত্র ভাষা বুঝে, সেটা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষার সুবিধা কি? মেশিন ভাষা সরাসরি কম্পিউটার বুঝতে পারে, কোনো অনুবাদক প্রয়োজন হয় না। অর্থাৎ ধরো আমরা এখন বাংলা ভাষা একজনের সাথে একজন কথা বলতেছি, তাহলে আমাদের কি করে এখানে রূপান্তর বা ট্রান্সলেটর বা অনুবাদক প্রয়োজন হবে? নিশ্চয়ই না, কারণ আমরা সবাই বাংলা ভাষা বুঝি, বাংলা একজনের সাথে একজন সরাসরি কথা বলতে পারে। ঠিক কম্পিউটারের সাথে যদি তুমি মেশিন ভাষায় কোড লেখো, তাহলে কম্পিউটার সরাসরি বুঝতে পারবে, এখানে কোনো ট্রান্সলেটর বা দোভাষীর বা কম্পাইলার কোনো প্রয়োজন হবে না। তারপরে এটা মেমোরি কম লাগে, যেহেতু এটা ট্রান্সলেট করতে হয় না, মেমোরি কম লাগবে, দ্রুত এক্সিকিউট করবে, কারণ কম্পাইল করতে আবার এখানে সময় লাগবে। কিন্তু এটা মেশিন ভাষা দ্রুত কম্পিউটার বুঝতে পারে, কিন্তু মানুষের জন্য অসুবিধা হয়। এবার সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়, এটা যদি সরাসরি আমাদের মেশিন ভাষা বুঝে সরাসরি যোগাযোগ করা যায়। ডান পাশে একটা দেখো, দুটি সংখ্যা যোগ করা একটা মেশিন প্রোগ্রাম এখানে দেখানো হচ্ছে। এই দেখো এখানে হেক্স লোকেশন, অর্থাৎ মেমোরি লোকেশনে প্রত্যেকটা প্রোগ্রামের কোডটা দিতে হয়। মেশিন যে কোডটা আছে সেটা আমাদের একটা মেমোরি লোকেশন, ধরো 100 1012 এইভাবে, যে ডান পাশে গুলো হচ্ছে মেশিন কোড। যদি এটা বুঝে যাবে না, এটা 01 দিয়ে লেখা, এটা মানুষ সহজে বুঝতে পারবে না। এই যে মেমোরি, একটা মেমোরি লোকেশন, হেক্সাডেসিমাল ভাষা, এটা হেক্সাডেসিমাল কোড 1 2 3 4 5 এগুলো মেমোরি লোকেশন। এই যে লোকেশন, মেমোরি লোকেশন, সেখানে এই যে ইনস্ট্রাকশন কোড বাইনারি, এটা বাইনারিতে এই কোডটা ডান পাশে লেখানো হয়েছে। এখন আসো মেশিন ভাষার অসুবিধা কি? বাইনারি ডিজিট 01 ব্যবহার করব প্রোগ্রাম লেখা কঠিন এবং সময় সাপেক্ষ। অর্থাৎ 01 দিয়ে যে প্রোগ্রামগুলো লেখা কঠিন, যারা শুধু এক্সপার্ট প্রোগ্রামার তারা শুধু বুঝতে পারে। ভুলের সম্ভাবনা বেশি এবং ভুল নির্ণয় এবং সমাধান করা খুব বেশ জটিল। অর্থাৎ ভুল হইলে ভুলটা কোথায় হইলো সেটা বের করা অনেক জটিল হয়ে যায়। মেশিন ভাষা মেশিন নির্ভর বলতে বোঝাচ্ছে তুমি একটা ভাষায় একটা কম্পিউটার, তোমার বাসায় যারা তোমার একটা কম্পিউটার আছে, তুমি তোমার একটা প্রোগ্রাম লিখলা, তুমি তোমার বন্ধুর কম্পিউটারে এটা চালাতে পারবে না। অর্থাৎ তোমার কম্পিউটার তোমার প্রোগ্রামে, তোমার প্রোগ্রাম তোমার কম্পিউটারে চলবে, অন্য জায়গায় চলবে না। কিন্তু এখন কিন্তু দেখো মেশিন নির্ভর না, তুমি একটা সফটওয়্যার তৈরি করলে এই সফটওয়্যার পুরো পৃথিবীর যে কোনো কম্পিউটার চলবে। অর্থাৎ এটা মেশিন নির্ভর নয়। কিন্তু মেশিন ভাষায় আমাদের যদি 01 দিয়ে যদি কোড লিখি, সেটা নির্দিষ্ট কম্পিউটারে চলবে, অন্য কোনো কম্পিউটারে চলবে না, এটা একটা অসুবিধা। এরপর আসো, এটা কি বুঝতে পারছো সবাই? মেশিন ভাষা প্রথম প্রজন্ম। জি স্যার বুঝতে পারছি। এরপর আসো দ্বিতীয় প্রজন্ম, সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় প্রজন্মের ভাষা, যেটা 1950 সাল থেকে শুরু হয়। দ্বিতীয় প্রজন্মের ভাষা কি? অ্যাসেম্বলি ভাষা। যে ভাষা বিভিন্ন সংকেত বা নেমনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে আমরা বলবো অ্যাসেম্বলি ভাষা। এই ভাষা লেখা প্রোগ্রাম অনুবাদের প্রয়োজন হয় এবং অনুবাদ প্রোগ্রাম হিসেবে অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি প্রোগ্রামকে যে সফটওয়্যারের মাধ্যমে এটাকে ট্রান্সলেট করা হয় সেটাকে আমরা অ্যাসেম্বলার বলবো। অ্যাসেম্বলার এটা একটা দোভাষী বা একটা ট্রান্সলেটর, যেটা কি করে আমাদের নেমনিক কোড, আমরা যে সাংকেতিক কোডটা লিখলাম সেই সাংকেতিক কোডটাকে কি করে মেশিন ভাষায় রূপান্তর করে, এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। এখানে দেখো আমরা কিন্তু এখানে দেখো দুটোর সঙ্গে যোগ করার একটা অ্যাসেম্বলি প্রোগ্রাম লিখলাম। এখানে কি করছি, মুভ ax রেজিস্টারে আমরা 5 রাখলাম, তারপরে মুভ bx রেজিস্টারে 6 রাখলাম। এবারে এখানে দেখো দেখা যাচ্ছে add ax bx, অর্থাৎ ax এ আমি রাখছিলাম 5, bx এ রাখছিলাম 6, তাহলে সেটা আবার ওই দুটোকে যোগ করলাম, এই যে add ax bx। তাহলে এই কমান্ডটা দেখে আমরা অন্তত বুঝতেছি যে এটা আমরা এই দুটোর সঙ্গে এখানে যোগ হচ্ছে। হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া করা যাবে। এখানে তুমি যদি কাউকে একটা অ্যাসেম্বলি ভাষার ধরো 6 মাস বা 1 বছর একটা কোর্স করাই দাও, সে কিন্তু ঠিকই অ্যাসেম্বলি ভাষার কোড লিখতে পারবে, কারণ মোটামুটি বুঝতে পারবে। কিন্তু একটা মেশিন ভাষা যদি শিখতে তোমার দেখা যাচ্ছে যে এখানে যদি 6 মাস লাগে, মেশিন ভাষা শিখতে লাগবে তোমার 2 বছর, আর বেশি সময় লাগবে এবং বোঝাও খুব কষ্টকর মনে রাখা। এখানে দেখো এটা অ্যাসেম্বলি ভাষার, এখানে একটা এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল দুটোর সঙ্গে যোগ দেখানো হচ্ছে। কিন্তু দেখো অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম লেখার জন্য এখানে 01 লেখানো হচ্ছে না, তাহলে এখানে কি হচ্ছে, 01 এর পরিবর্তে সংকেত ব্যবহার করা হচ্ছে। যে সংকেতটা কি, মুভ। এই যে মুভ দেখে বোঝা যাচ্ছে, বা অ্যাড একটা সংকেত, মানে অ্যাড মানে হচ্ছে আমাদের কি করা হচ্ছে, যোগ করা হচ্ছে। যোগটাকে আমরা ইংলিশ ভাষা আমরা কি বুঝি, অ্যাড বুঝি, হ্যাঁ, এডিশন।
সেটা থেকে সংক্ষেপে অ্যাড একটা সংকেত ব্যবহার করা হচ্ছে, যাতে প্রোগ্রামাররা যারা কোড লিখবে, প্রোগ্রাম রচনা করবে, প্রোগ্রামাররা সহজে বুঝতে পারে এবং প্রত্যেকটা বিষয়ে আমরা এই যে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশনের সংক্ষিপ্ত একটা রূপ, সংক্ষিপ্ত একটা কোড, নেমোনিক কোড বলা হয় বা সাংকেতিক, নেমোনিক মানে সাংকেতিক কোড দিয়ে এই প্রোগ্রামটা লেখা হয়। এই জন্য এটার নাম দিয়েছি নেমোনিক কোড বা অ্যাসেম্বলি ভাষা। এখন আসলে এই অ্যাসেম্বলি ভাষার সুবিধাটা কি? অ্যাসেম্বলি ভাষা সহজে বোঝা যায় এবং এই ভাষা প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। যান্ত্রিক ভাষা কোনটা? মেশিন ভাষা, যেটা আগে যেটা আমরা পড়লাম প্রথম তার চেয়ে সহজ, কারণ এটা আমাদের যে ইংলিশ ভাষার কাছাকাছি মোটামুটি। এই ভাষার প্রোগ্রাম রচনা করতে সময় এবং শ্রম কম লাগে। এরপর আসলে প্রোগ্রাম সহজে পরিবর্তন করা যায়। ধর তুমি এখন ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে ওই ইংলিশে পড়তে পারতেছ, তুমি ওখানে কারেকশন করতে পারবে। প্রোগ্রামের ত্রুটি বা এরর বের করা, তার সমাধান করা অর্থাৎ ডিবাগিং করা মেশিন ভাষার চেয়ে সহজ। এটা আমরা পড়ছিলাম আগে, ডিবাগিং করা অর্থাৎ কোনো ভুল হয়েছে কিনা ভুল বের করা, সেটা আমাদের সহজ। এরপর আসলে অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। অ্যাসেম্বলি ভাষার অসুবিধা কি? এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই ধরনের কম্পিউটারের জন্য এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটার ব্যবহার করার জন্য অর্থাৎ যন্ত্র নির্ভর, যেটা আমাদের মেশিন ভাষার প্রবলেম ছিল। মেশিন ভাষার কি প্রবলেম ছিল? যে আমি একটা ভাষায় একটা কম্পিউটারে লিখলে আরেকটা ভাষায় চলে, কম্পিউটার চলে। এখানেও এই প্রবলেমটা রয়ে গেছে অ্যাসেম্বলি ভাষা অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজের এই প্রবলেমটা, অর্থাৎ আমরা মেশিন ভাষায় এবং অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম একটা কম্পিউটারে লিখলে আরেকটা কম্পিউটার চলে না। এটা যন্ত্র নির্ভর বলা হয় বা মেশিন নির্ভর বা কম্পিউটার নির্ভর বলবো, অর্থাৎ যার জন্য যোগ করা হয়েছে শুধু সেখানে চলবে, অন্য জায়গায় চলবে না। এটা হচ্ছে মেশিন নির্ভর। প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ যে প্রোগ্রাম রচনা করা হবে এটা কার জন্য তৈরি করা হচ্ছে, কোন ধরনের মেশিনের জন্য করা হচ্ছে, সেটা সেই ধরনের মেশিন সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। এরপর আসে প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়, অর্থাৎ এই অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এই অসুবিধাটা কিন্তু আসলে পরবর্তী সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সবগুলোর জন্য প্রযোজ্য। শুধুমাত্র এই অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন নয়, শুধু এটা মেশিন ভাষার জন্য প্রযোজ্য না, কারণ মেশিন ভাষা সরাসরি কম্পিউটার বুঝে। কিন্তু এখানে ট্রান্সলেট কিন্তু পরবর্তী দ্বিতীয় সবগুলোর জন্য লাগবে, কারণ এটা হচ্ছে কম্পিউটার সরাসরি বুঝে না। এই জন্য এটাকে কি করতে হবে? অনুবাদ করতে হবে, ট্রান্সলেট করতে হবে। এই হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা। আশা করি বুঝতে পারছো। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। সবাই কি বুঝতে পারছে অ্যাসেম্বলি ভাষা বা দ্বিতীয় প্রজন্মের ভাষা? স্যার এই যে স্যার অ্যাসেম্বলি অসুবিধা স্যার 1 নম্বর টেক্সট স্যার বুঝতেছি না, এটা যে সবচেয়ে বড় সমস্যা। মেশিন নির্ভর বা যন্ত্র নির্ভর। তুমি ধরো তুমি প্রোগ্রামার, তুমি তোমার বাসায় একটা কম্পিউটার তৈরি সফটওয়্যার তৈরি করছো, প্রোগ্রাম লিখছো, এই প্রোগ্রামটা তোমার বন্ধুর বাসার কম্পিউটারে চলবে না। কথা বুঝতে পারছো? জি। এটাই মেশিন নির্ভর বলা হয়। আচ্ছা, এরপরে আসো এখানে দেখো দ্বিতীয় প্রজন্মের যে আমরা কোড লিখবো সেই অ্যাসেম্বলি ভাষা দিয়ে লিখবো। এখানে একটা एग्जांपल দেখানো হচ্ছে। এখানে এই যে ভাষার প্রতিটা নির্দেশ, যেমন এই যে আমরা এখানে অ্যাড লিখলাম, অ্যাড ax bx, একটা নির্দেশের একটা মধ্যে কি কি অংশ থাকে সেটা একটু বিস্তারিত একটা প্রোগ্রামের কোড সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা এখানে দেখো। অ্যাসেম্বলি ভাষার নির্দেশ বা কোড, নির্দেশ মানে এখানে দেখো লিখলাম অ্যাড ax bx, একটা নির্দেশ। এটা সাধারণত চারটা অংশ থাকে, যেমন লেভেল থাকে, তারপর অপারেশন কোড, এর সংক্ষেপ অপ কোডও বলা হয়, অপারেশন কোড থাকে, তারপর অপারেন্ড থাকে, তারপর মন্তব্য থাকে। প্রথমে আসলে লেভেল কাকে বলে? লেভেল হচ্ছে আমরা অনেক সময় প্রোগ্রাম থেকে কন্ডিশনাল প্রোগ্রাম জাম্প করতে হয়, যে ধরো দুটোর সঙ্গে আমরা কম্পেয়ার করলাম, বড় হইলে এটা কাজটা করবে, ছোট হইলে এই কাজটা করবে, কম্পেয়ার করলাম করে একটা লেভেলে দিতে হবে। যেমন আমরা এখানে দিলাম লেভেল জাম্প লেভেল 1, তার মানে কি এখান থেকে এই লেভেল 1 এ জাম্প করবে। তাহলে এখানে আপনার লেভেল কোথায় জাম্প করবে তার কারণে লেভেল করতে হয়। যেমন ধরো তোমার উদাহরণস্বরূপ তোমাকে বলে দেওয়া হলো বড় একটা বিল্ডিং এ তোমাকে বলা হলো যে তুমি 10 তলায় যাও, 10 তলায় যাও। এর উদাহরণ বিল্ডিংটা হচ্ছে 50 তলা। এখন তুমি সিঁড়ি দিয়ে উঠতেছো। এখন যদি ওই প্রতিটা ফ্লোরে যদি লেভেলিং করা না থাকে, যে এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এর মধ্যে লেভেলিং করা না থাকে, তাহলে তোমার জন্য কিন্তু কোথায় তুমি থামবা, এটা কি উঠতেছো তুমি 9 তলায় আসো না 10 তলায় আসো, তোমার জন্য ডিফিকাল্ট হবে। কিন্তু যদি এখানে লেভেল করা থাকে, যে লেভেল 10 লেভেল 11, তাহলে তুমি সহজে কিন্তু ওখানে বুঝতে পারবে। নাহলে একদম জিজ্ঞেস করতে হবে এটা কত তলায় আসলাম। ঠিক কম্পিউটার এরকম আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মুভ করতে হয়। এখন এই মুভ করতে হলে, জাম্প করতে হলে আমাদের একটা লেভেল দিতে হয়। তখন ওই লেভেলকে কম্পিউটার কি করে, ওই লেভেল মানে একটা অ্যাড্রেস, কম্পিউটার আসলে ইন্টারনালি একটা অ্যাড্রেস ব্যবহার করে, ওখানে তখন জাম্প করে। এরপর আসে অপারেশন কোড। অপারেশন কোড অর্থ হচ্ছে আমরা যখন একটা নির্দেশ দিব, এই নির্দেশটা কি ধরনের অপারেশন, অর্থাৎ এটা যোগের না বিয়োগের না গুণের না ভাগের, এটা কি ধরনের অপারেশন হবে সেটা হলো অপারেশন কোড। আর অপ কোড কোনটা? অপ কোডটা হচ্ছে যার উপর অপারেশনটা চালানো হবে,
যেমন ধরো আমরা যোগ করব, কাকে যোগ করব? 5 এবং 6 কে। তাই এখানে হচ্ছে 5 এবং 6 হচ্ছে আমাদের এসে অপারেন্ড। আর এখানে দেখা যাচ্ছে যে ax bx এখানে অপারেন্ডটা আমাদের রেজিস্টার হইতে পারে, অর্থাৎ ax রেজিস্টারের যে ভ্যালুটা আছে bx রেজিস্টারের যে ভ্যালুটা আছে তার উপরে তুমি অ্যাড অপারেশনটা কমপ্লিট করো, অর্থাৎ যোগ করো, অর্থাৎ যার উপর অপারেশন কমপ্লিট হবে সেটা হচ্ছে অপারেন্ড। আর মন্তব্য হচ্ছে আমরা যে সেমিকোলন দিয়ে দেখো কোন একটা লাইনের ব্যাখ্যা যদি আমরা দিতে চাই যে এই লাইনটা বলতে কি বোঝাচ্ছে, যেটা আমরা কমেন্টস পড়ছিলাম মনে আছে কিনা তোমাদের, যেটা আমাদের কম্পাইলার ট্রান্সলেট করবে না। যেমন আমরা HTML প্রোগ্রামিং ওই যে আসলে যে ড্যাশ ড্যাশ দিয়ে আমরা যে একটা কমেন্টস লিখছিলাম মন্তব্য, সে এখানেও মন্তব্য দিতে পারবে। এটা কিন্তু প্রোগ্রামিং এর অংশ না, এটা মন্তব্য একটা প্রোগ্রামের লাইন সম্পর্কে ব্যাখ্যা করার জন্য, বা এই প্রোগ্রামটা কে তৈরি করছে, কত সালে তৈরি করছে, ওই ভাষা এগুলো বিস্তারিত কিছু কমেন্টস আকারে বা মন্তব্য আকারে লিখে রাখা যায়। এটা সেমিকোলন দিলে এটা কম্পিউটার স্কিপ করবে, যে সেমিকোলন দিয়ে এটাকে লেভেল বা আমাদের এটা কি করতে পারি যে এই লাইনের একটা ব্যাখ্যা, যে হ্যাঁ তুমি কেউ লেভেল 1 এ যাও, এটা ব্যাখ্যা এখানে মন্তব্য আকারে আমরা দিতে পারবো। এরপর আসে আমাদের তৃতীয় প্রজন্মের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা কি? যে সকল ভাষা মানুষের বোধগম্য ইংরেজি ভাষার কাছাকাছি এবং যন্ত্র নির্ভর নয়, এটা কিন্তু মেশিন নির্ভর নয়, অর্থাৎ যে তুমি একটা কম্পিউটার তৈরি করলে এটা সকল কম্পিউটারে চলবে, সেটাকে বলবো আমরা উচ্চ স্তরের ভাষা। যেমন ফোরট্রান, বেসিক, প্যাসকেল, কোবল, সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, পাইথন, এগুলো হচ্ছে আমাদের উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা এখানে দেখো আমরা এই উচ্চ স্তরের ভাষাটাই আমরা আসলে পড়বো। এই দেখা একটা সি প্রোগ্রাম, দুটোর সঙ্গে যোগের একটা তৃতীয় প্রজন্মের উচ্চ স্তরের প্রোগ্রাম এখানে দেখানো হচ্ছে, যেখানে আমরা এখানে প্রতিটা লাইন বিস্তারিত আমরা পড়বো, কোন লাইনে কি বোঝায়, শুধু একটু বুঝো সাম ইকুয়াল টু a প্লাস b, এখানে দুটোর সংখ্যা যোগ হচ্ছে। স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুট নিচ্ছি দুটোর সংখ্যা, প্রিন্ট করে আমরা এটাকে আউটপুট দিচ্ছি। দুটোর সঙ্গে ইনপুট নিলাম, যোগ করলাম এবং আউটপুট দিলাম। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি মানুষ বোঝার জন্য কিন্তু খুব সহজ, যে আমরা প্রোগ্রামটা এটা অনেকটা মানুষের ইংলিশ ভাষার কাছাকাছি। তাহলে উচ্চ স্তরের ভাষার কি সুবিধাগুলো আমরা এটা দেখি। এই ভাষা প্রোগ্রামার বান্ধব, অর্থাৎ প্রোগ্রামাররা সহজে প্রোগ্রাম করতে পারে, তাই শেখা সহজ এবং লিখতে সময় কম লাগে, এতে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং প্রোগ্রামের ত্রুটি বা এরর থাকলে সেটা সংশোধন করা, ডিবাগ করা সহজ। এই ভাষা প্রোগ্রাম লেখার জন্য মানুষের কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই। এই মডেলের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে ব্যবহার করা যায়, অর্থাৎ যন্ত্র নির্ভর নয়, যেটা আগে বলা হয়েছে। উচ্চ স্তরের ভাষার অসুবিধা কি? এই ভাষার সাহায্যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না, কারণ এটা মেশিন ভাষা না, মেশিন ভাষা হলে সরাসরি যোগাযোগ করা যায়। তারপর অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন, এখানে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে তুলনায় ধীরগতি সম্পন্ন, কারণ এখানে ট্রান্সলেট করতে হয়, ট্রান্সলেট করতে সময় লাগবে। তারপর প্রোগ্রাম রান করতে এখানে বেশি মেমোরির প্রয়োজন হবে। এখানে প্রত্যেকটা পর্যায়ে উচ্চ স্তরের ভাষা, এখানে যে কোডগুলো লেখা লাগে সেগুলোকে ট্রান্সলেট করতে আমাদের মেমোরির বেশি প্রয়োজন হবে। এরপর আসা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা। এই দেখো এখানে তো তৃতীয় প্রজন্মের যে ভাষা, এটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। এই চ্যাপ্টারে আমাদের দ্বিতীয় অংশ যেটা সি প্রোগ্রামিং সম্পর্কে, অর্থাৎ তৃতীয় প্রজন্মের ভাষা এবং চতুর্থ প্রজন্মের ভাষা, এই দুটোই আমাদের সিলেবাসে আছে। এই যে চতুর্থ প্রজন্মের ভাষা, এটা আমাদের চ্যাপ্টার 6 যেটা লাস্ট চ্যাপ্টার সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। এই যে ডাটাবেস সম্পর্কে, যে আমাদের অতি উচ্চ স্তরের ভাষা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখানে জাস্ট সিম্পল একটা এক্সাম্পল, যেমন এই যে সিলেক্ট নেম, এটা আমরা দেখাচ্ছি, কিন্তু এটা বিস্তারিত ডাটাবেস সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। আবার এই যে সি প্রোগ্রাম তৃতীয় স্তর, এটাও আমরা বিস্তারিত পড়বো। এখানে শুধু সংক্ষেপে কি এটুকু শুধু আছে, আমরা বিস্তারিত আমরা 6 নম্বর অধ্যায়ে এই চতুর্থ উচ্চ স্তরের ভাষা সম্পর্কে আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে দেখো চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন যে আমাদের ভাষা, সেটা 1970 সালে থেকে শুরু হয়। চতুর্থ প্রজন্ম বা উচ্চ স্তরের ভাষা ডেফিনিশনে দেখো, যে সকল ভাষা উচ্চ স্তরের ভাষার চেয়ে, অর্থাৎ উচ্চ স্তরের ভাষার চেয়ে আরো মানুষের ভাষার কাছাকাছি, মানুষের ভাষার অধিক কাছাকাছি এবং প্রোগ্রামার ফ্রেন্ডলি, অর্থাৎ প্রোগ্রামার সহজে প্রোগ্রাম করতে পারে, তাকে আমরা বলবো অতি উচ্চ স্তরের ভাষা। অর্থাৎ উচ্চ স্তরের ভাষার চেয়ে আরো সহজ, আরো ইংলিশে কাছাকাছি, আরো সহজে বোঝা যায়। যেমন ডাটাবেস প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং, এর ক্ষেত্রে এই প্রজন্মের প্রোগ্রামের ভাষা ব্যবহৃত হয়। এই প্রজন্মের ভাষা ডোমেইন স্পেসিফিক, অর্থাৎ ডোমেইন স্পেসিফিক বলতে বোঝাচ্ছে অর্থাৎ প্রোগ্রামিং ভাষা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অর্থাৎ তুমি কি কাজে এটা ব্যবহার করছো একটা ফিক্স করা থাকবে। হ্যাঁ, এটা নির্দিষ্ট থাকবে, এটা অ্যাডের জন্য না সাবট্রাক্টের জন্য, বা এটা কি আমাদের একটা টেবিল তৈরি করার জন্য, বা এটা একটা নির্দিষ্ট অংশ সার্চ করে নিয়ে আসার জন্য, অর্থাৎ এটা নির্দিষ্ট একটা ফাংশন, একটা প্রোগ্রামে একটা অংশ লেখা থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট থাকবে। ফাংশন মানে কি, তোমার একটা ফাংশন বলা থাকবে বা একটা কাজ বলা থাকবে যে এই অংশটা এই কাজটা করবে। এটাকে নন প্রসিডিউরাল বা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কারণ এই প্রোগ্রাম প্রজন্মের ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে তথ্যাবলী দরকার কেবল শুধু তা দিলেই হবে, সব বিস্তারিত দিতে হবে, অর্থাৎ যেটুক দরকার সেটুক দিলে হবে। আর আগেটা ছিল প্রসিডিউর, অর্থাৎ তোমাকে লাইন বাই লাইন বিস্তারিত সব বলে দিতে হইতো। এখানে কিন্তু সব বলতে হবে না, এটা আগেই প্রোগ্রামাররা বিভিন্ন
মডিউল বা ফাংশন তোমার তৈরি করে রাখবে, তুমি শুধু ওই ফাংশনটা ইউজ করবে, ওই ফাংশনের সব যাবতীয় কাজ তোমাকে করে দিবে। এই জন্য এটা ফাংশনাল, এটা সহজ, এটা বিস্তারিত প্রোগ্রাম লিখতে হয় না। অল্প ছোট একটা কোড লিখবা, এক লাইনের একটা কোড লিখবা, তোমার একবারে দেখা যাচ্ছে যে এমন একটা কমান্ড দিয়ে পুরো দেখা যাচ্ছে আউটপুট 500 লাইনে। হ্যাঁ, যেমন তুমি একটা ডাটাবেজে কমান্ড দিলা যে তুমি এখানে 1 লক্ষ স্টুডেন্ট আছে, একটা 1 লক্ষ স্টুডেন্ট রেজাল্ট তৈরি করে দাও, 1 লক্ষ স্টুডেন্ট রেজাল্ট তৈরি করে দিবে এক কমান্ডে। দেখা লাইন কমান্ডটা হচ্ছে এক লাইনের। কিন্তু এই কাজটা কিভাবে করবে সেটা প্রোগ্রামিং সফটওয়্যার প্রোগ্রামাররা আগে তৈরি করে রাখছে, তুমি শুধু ব্যবহার করবা, কোন অংশ কি কাজ সেটা ইউজ করলে কাজটা করে দিবে তোমাকে। এখানে বিস্তারিত একদম ডিটেইলস প্রসিডিউর বলে দিতে হয় না, এজন্য এটা নন প্রসিডিউরাল, অর্থাৎ তোমাকে বিস্তারিত লিখতে হবে সংক্ষেপে। এই প্রোগ্রামটা আরো সহজ, একটা ছোট্ট একটা লাইন লিখলা, ওই লাইনে দেখা যাচ্ছে তোমার 1000 লাইনের কাজ করে দিবে। এটা বলা হয় কি ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বা নন প্রসিডিউরাল। কারণ এই প্রোগ্রামের ভাষা ব্যবহারের ক্ষেত্রে তথ্যগুলি বিস্তারিত তথ্যগুলি দরকার হয় না, শুধু কি কাজ করতে হবে সেটা বলে দিলে হয়। যেমন কোয়েরি করা যায়, হ্যাঁ, এখানে কোয়েরিটা লিখে দিলেই তোমার ওই কোয়েরি লিখলে তোমার বিস্তারিত সব করে দিবে। যেমন এটা এক্সাম্পলটা কি পার্ল, পাইথন, রুবি, এসকিউএল, ম্যাটল্যাব, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। কোথায় ব্যবহৃত? ডাটাবেস ম্যানেজমেন্টে ব্যবহৃত হয়, রিপোর্ট তৈরিতে, GUI মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। GUI মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন। যেমন তুমি আমরা বিভিন্ন মেনু তৈরি করি, বা এই যে দেখো উইন্ডো ভেসে ওঠে, বা আমরা এই যে ধরো উদাহরণস্বরূপ এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতেছি, স্লাইড গুলো আমরা কিন্তু ওই স্লাইড গুলো আমাদের পাওয়ার পয়েন্ট একদম সফটওয়্যার একদম তৈরি করে দিচ্ছে, একটা কোম্পানি তৈরি করে দিচ্ছে, মাইক্রোসফট তৈরি করে দিচ্ছে। আমরা শুধু বিভিন্ন অংশ কি করতে হবে শুধু এনে টাইপ করে দিই, ও স্লাইড দিয়ে সুন্দর করে আমাকে প্রেজেন্টেশন করে দিচ্ছে। এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুলো তৈরি করা খুব ডেভেলপ করা খুব সহজ। তার মধ্যে যে ওয়েব পেজ তৈরি করতেছি, হ্যাঁ, এই ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা এই চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব। এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে চতুর্থ প্রজন্মের ডাটাবেসে। এখানে দেখো সিলেক্ট নেম, রোল, অ্যাড্রেস ফ্রম স্টুডেন্ট ইনফো, একটা টেবিল থেকে আমাদের যেখানে রোল নাম্বার 101, অর্থাৎ 101 এর ইনফরমেশন এখান থেকে নিয়ে আসবে। যদি এখানে এই কোয়েরিটা ভালো বুঝতে পারবেন, আমরা পরবর্তীতে চ্যাপ্টার 6 এ এই কোয়েরি সম্পর্কে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিত পড়ব, তখন এই ল্যাঙ্গুয়েজ আমাদের বিস্তারিত জানা যাবে। এটা হচ্ছে ডাটাবেজের একটা সিম্বল, এই যে দেখো এটা ডাটাবেজ সিম্বল, আর এটা একটা ডাটাবেজে একটা কোয়েরি দেখানো হচ্ছে, এটা ছোট্ট একটা কোড বা প্রোগ্রামিং দেখানো হচ্ছে। এটা চতুর্থ প্রজন্মের বা অতি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। এরপর আসো ন্যাচারাল বা পঞ্চম প্রজন্মের বা ফিফথ জেনারেশন ভাষা, যেটা 1980 সাল থেকে শুরু হয়, কাজ শুরু হয়, কিন্তু ব্যবহার কিন্তু পরবর্তীতে অনেক পরে ব্যবহার হয়েছে, কিন্তু তখন থেকে রিসার্চ বা ল্যাব পর্যায়ে ছিল, পরবর্তী ধাপে 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 এখন ব্যবহার বা আমরা সবাই ব্যবহার করতে পারি। ন্যাচারাল ভাষা বা পঞ্চম প্রজন্মের ভাষা, যে সকল ভাষা অতি উচ্চ স্তর, অর্থাৎ আগে ছিল অতি উচ্চ স্তর, এরপরে অতি উচ্চ স্তর হচ্ছে আরো ভালো, যেটা একদম সরাসরি মানুষ মুখী কমান্ড দিতে পারে। আগে তো মানুষ লিখে দেওয়া ইংলিশ ভাষা কাছাকাছি ছিল, তার চেয়ে ভালো এটা, একদম আমি মুখে কমান্ড দিব যে হ্যাঁ তুমি আমার কথাটা টাইপ করে দাও, আমরা কি বলে টাইপ করবো না সে টাইপ করে দিবে, আমাকে সার্চ করে দাও সার্চ করে দিবে। যেমন আমরা এই যে ভয়েস সার্চ, গুগলে ভয়েস সার্চ অন করে আমরা যখন কোনো কিছু লিখবো, কিছু বলবো, তখন দেখবো আমাদের গুগলে ওটা টাইপ করে দিচ্ছে। হ্যাঁ, শুধু উচ্চারণটা ঠিক মতো করলে হবে, টাইপ করে দিবে। তাহলে যখন যে সকল ভাষা উচ্চ স্তরের ভাষার চেয়ে মানুষের স্বাভাবিক ভাষার কাছাকাছি মৌখিক নির্দেশ দিতে পারে, তাকে আমরা ন্যাচারাল ভাষা বলবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্র তৈরিতে বা গবেষণায় এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়। পঞ্চম প্রজন্মের ভাষা লেখা প্রোগ্রাম মেশিন ভাষা রূপান্তরের জন্য ইন্টেলিজেন্স কম্পাইলার ব্যবহৃত হয়। এই প্রজন্মের ভাষা ব্যবহার করে মানুষ যন্ত্রকে মৌখিক নির্দেশ দিতে পারে। পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কম্পিউটারগুলোকে নিজের সমস্যা নিজেই সমাধানের করার মতো অনুমতি দেয়। পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে আমাদের প্রলগ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লজিক, যেটা লিস্প, হ্যাঁ, মার্কারি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পল। এখানে দেখো নিজে নিজে সমস্যা সমাধান করার মতো ক্যাপাবিলিটি থাকে। এর অর্থ কি? দেখো তুমি যদি কম্পিউটারকে বলো যে তুমি আমাকে একটা রোবট তৈরি করো, তুমি আমাকে এই ঘরের মধ্যে কোথায় আমার মোবাইলটা আছে খুঁজে বের করে দাও, তাকে তুমি কমান্ড দিলা, মৌখিক কমান্ড দিলা, এখন সে নিজে নিজে খুঁজবে, এই নিজে নিজে কাজ করবে, রোবট করতে পারে, রোবট নিজে নিজে খুঁজবে। এই প্রোগ্রামিং গুলো এই পঞ্চম প্রজন্মের ভাষার প্রোগ্রামিং এ এটা দেওয়া থাকে বা করা যায়। এখন এই পঞ্চম প্রজন্ম বর্তমানে চলতেছে, এখন এখানেও দেখো মানুষ কিন্তু আরো চেষ্টা করতেছে, সামনে দেখা যাচ্ছে 6th জেনারেশন চলে আসবে, সেখানে হয়তো এমন হবে যে আমাদের মুখের ইশারা, মুখে বলা লাগবে না, আমাদের চোখের ইশারা বা চোখ মুখ করলে এখনো পারে যে আমরা চোখ নাড়াইলে, হ্যাঁ, চোখ নাড়াইলে বামে ডানে মুখ করলে সে বুঝতে পারে যে আমি হ্যাঁ তাকে বামে যেতে বলছি, ডানে যেতে বলছি। অথবা অনেক সময় হতে পারে যে আমাদের মুখে মানে ফেস এক্সপ্রেশন দেখে আমাদের মনে কি বলতেছে, মন কি চাচ্ছে, ফেস এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবে। হ্যাঁ, যেমন আমরা একজন মানুষের চেহারার দিকে তাকালে বুঝতে পারি সে কি কষ্টে আছে না আনন্দে আছে, বা এই যে মানুষের এক্সপ্রেশন
সেটা হয়তো সামনে বুঝতে পারে। এখন রিসার্চ চলতেছে, শেষে একসময় সাকসেস হবে, তখন 6th জেনারেশন চলে আসবে। অর্থাৎ এই প্রথম প্রজন্ম থেকে মেশিন প্রজন্ম থেকে বর্তমান পর্যন্ত বা ভবিষ্যতে সেটা কি হচ্ছে, ধাপে ধাপে চেষ্টা করা হচ্ছে যে একদম মানুষ যেভাবে একজন মানুষের সাথে কিভাবে কথা বলে বা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বুঝতে পারে, মানুষের মনের কথা বুঝতে পারে, মানুষের মনে কি কি ভাবতেছে, তো এই ধরনের দিকে চলে যাচ্ছে ধাপে ধাপে। মানুষ দিন দিন কিন্তু আরো ডেভেলপ, আরো ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার চেষ্টা করতেছে ধাপে ধাপে। ইন ফিউচার হয়তো আমরা দেখবো। এখনো কিছু কিছু পারে যে মানুষের চেহারা দেখতে পারে বা চেহারার এক্সপ্রেশন দেখলে আমি রাগে আসি বা ইয়েতে আসি কিনা সেটা কিছুটা বুঝতে পারে, কিন্তু 100% হচ্ছে না। রিসার্চ চলতেছে, সামনে আরো হবে। এখন আমরা বামের মুখ করলে বুঝতে পারে, ডানে মুখ করলে বুঝতে পারে। অর্থাৎ আমাদের মুখের ভাষা, ন্যাচারাল ভাষা ছাড়াও আরো পরবর্তী দেখা যাচ্ছে আমাদের এক্সপ্রেশন বা মনের ভাষা সবগুলো বোঝার মতো ক্যাপাবিলিটি হয়তো সামনে আসবে। রিসার্চ চলতেছে, তখন হয়তো 6th জেনারেশন চলে আসবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখা যায় যে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা যে কথাগুলো বলছি এটা এখানে পার্থক্য আকারে দেওয়া আছে। আবার মেশিন ভাষার সাথে উচ্চ স্তরের ভাষার দেওয়া আছে এবং কিছু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে কিন্তু এই পর্যন্তই। আর এখানে দেখো কয়েকটি উচ্চ স্তরের ভাষা আমরা যে পড়লাম, ওই যে উচ্চ স্তরের ভাষা, সেই উচ্চ স্তরের ভাষা যেমন সি, সি প্লাস প্লাস সংক্ষিপ্ত কিছু বর্ণনা দেওয়া আছে। এটা পরীক্ষা দেওয়া, এখানে সবগুলো আমি একসাথে দিয়ে দিছি, কিন্তু এগুলো তোমাদের ছোট করে আসতে পারে। যেমন সি সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো যে সি ভাষা কি, কত সালে আবিষ্কার হয়েছে, 2 লাইনে 3 লাইনে সংক্ষিপ্ত করে বর্ণনা দিলে হবে। সি প্লাস প্লাস কি, জাভা কি, তারপরে হচ্ছে তোমার ওরাকল কি, ওয়েলগল কি, ফোরট্রান কি, পাইথন কি, এরকম ছোট ছোট প্রশ্ন আসতে পারে। আমি একসাথে সবগুলো একটা প্রশ্ন আকারে দিয়ে দিছি। এখানে আমাদেরকে ভয় পায় না যে এত বড় প্রশ্ন করতে আসবে। হ্যাঁ, যেমন ধরো এই যে এই এখানে দেখা যায় যে একসাথে কিন্তু বর্ণনা দেয়, এর অর্থ বর্ণনা দেয় একবারে এত বড় 2 পেজের এরকম বিশাল বর্ণনা আসতে পারে, এরকম না। এখানে আমি প্রশ্ন অনেকগুলো হবে, কিন্তু আমি সংক্ষেপে একটার মধ্যে সবগুলো দিয়ে দিছি। আর কিছু অনুদানমূলক প্রশ্ন আছে। এখন দেখো এই যে যেমন 01 ভাষা দিয়ে বোঝা যায় এটা মেশিন ভাষার নাম্বারে বর্ণনা করা হচ্ছে। এই যে মেশিন নির্ভর না, এই যে আমরা বলি একটা কম্পিউটার চলে আরেকটা কম্পিউটার চলে না, সেটা সম্পর্কে। আবার শুধু শব্দ দিয়ে লেখা যাবে না, সংখ্যার মাধ্যমে লেখা যায়, সংখ্যার মধ্যে 01 দিয়ে লেখা যায়, এটা মেশিন ভাষা সম্পর্কে। এটা পড়লে বুঝতে পারবে, সবগুলো পড়ানো হয়েছে। এখন যদি আমাদের 1 মিনিট 2 মিনিট সময় আছে, আমরা একটু এই পার্থক্যটা একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখো মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য সবগুলো আমরা পড়ছি। দেখো যে ভাষায়, যে প্রোগ্রামিং ভাষা বাইনারি 01 ব্যবহার করে আমরা কম্পিউটারকে কোনো নির্দেশ প্রদান করি, তার সেটা হচ্ছে আমাদের মেশিন ভাষা। আর যেটা সাংকেতিক ভাষা, নিউমেরিক সিম্বল ব্যবহার করে আমরা কমান্ড দিই, সেগুলো হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তারপরে অ্যাসেম্বলি ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, এটা রূপান্তর করতে হয়। মেশিন ভাষাকে অন্য ভাষায় রূপান্তর করার প্রয়োজন হয় না, অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়। 3 নম্বর যেটা। 4 নম্বর দেখো মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার দ্রুত এক্সিকিউট করতে পারে, মানে এক্সিকিউট মানে রান করা, এক্সিকিউট মানে হচ্ছে রান করা, এক্সিকিউট করা বা রান করা। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম প্রথমে মেশিন ভাষায় রূপান্তর হয়, এরপরে এক্সিকিউট করতে হয়, এই কারণে মেশিন ভাষা ধীরগতি সম্পন্ন। 5 নম্বর দেখো মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম প্রোগ্রামারের জন্য মনে রাখা জটিল এবং সময় সাপেক্ষ, যেটা সুবিধা অসুবিধার মধ্যে পড়ছিলাম ওগুলো এখানে আছে। 5 নম্বর দেখো অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম প্রোগ্রামারের জন্য মনে রাখা তুলনামূলক সহজ। তাহলে 6 নম্বর দেখো এই ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো অনুবাদক প্রয়োজন হয় না, এখানে অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষা প্রয়োজন হয়। 7 নম্বর দেখো এই ভাষায় একজনের জন্য লেখা প্রোগ্রাম অন্যজন বুঝতে অসুবিধা হয়, তো তুমি একটা প্রোগ্রাম লিখে দিবে, তোমার বন্ধু এটা বুঝবে না। কিন্তু এখানে সাংকেতিক বা নেমনিক কোড ব্যবহার করার কারণে একজনের প্রোগ্রাম লিখলে আরেকজনের এই প্রোগ্রামের উপরে কাজ করতে পারবে, এই প্রোগ্রামটা সহজে বুঝতে পারবে যে এটা কি প্রোগ্রাম, বা মডিফাই করতে চাইলে ভার্সন 1 থেকে ভার্সন 2 করতে চাইলে সহজে করতে পারবে। এবার দেখো পরের পার্টিকুলারটি দেখি মেশিন ভাষা এবং উচ্চ স্তরের ভাষার মধ্যে পার্থক্য। তো আগের পার্থক্যের মধ্যে কাছাকাছি দেখো 01 দিয়ে এখানে প্রোগ্রাম লেখা হয়, আর এখানে মানুষের ভাষার কাছাকাছি ইংলিশ যে ভাষা বুঝি সেই ভাষায় লেখা হয়। 2 নম্বর দেখো মেশিন ভাষায় রচিত প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষার তুলনায় কঠিন, আর উচ্চ স্তরের ভাষা রচিত প্রোগ্রাম মেশিন ভাষার চেয়ে সহজ। তারপর হচ্ছে 3 নম্বর দেখো ভুল হওয়ার সম্ভাবনা বেশি, প্রোগ্রাম ডিবাগিং করা কঠিন, ভুল হওয়ার সম্ভাবনা কম এবং প্রোগ্রাম ডিবাগ করা যায়, কোথাও ভুল হলে ভুল সংশোধন করা যায়। 4 নম্বর দেখো মেশিন ভাষা প্রোগ্রাম রচনার জন্য দক্ষ প্রোগ্রামার দরকার হয়, এখানে এক্সপার্ট প্রোগ্রামার দরকার হবে। আর কিন্তু 4 নম্বর এখানে মোটামুটি সবাই কিন্তু এটা বুঝতে পারে, এটা ইংলিশ ভাষার কাছাকাছি যেহেতু এটা সহজে যেগুলো প্রোগ্রামার বুঝতে পারে। তারপর আসো 5 নম্বর মেশিন ভাষা রচিত প্রোগ্রামের জন্য কোনো প্রকার কম্পাইলার প্রয়োজন হয় না, কম্পাইলার মানে ট্রান্সলেট রূপান্তর প্রয়োজন, এখানে রূপান্তর প্রয়োজন হবে। তারপর 6 নম্বর দেখো মেশিন ভাষা রচিত প্রোগ্রাম রান করার জন্য কম মেমোরির প্রয়োজন হয়, আর এখানে উচ্চ স্তরের ভাষা প্রোগ্রাম করার জন্য অধিক মেমোরির প্রয়োজন হয়, কারণ এখানে আমাদের প্রোগ্রামটাকে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট করার জন্য এখানে অধিক মেমোরির প্রয়োজন হবে। আর 1 মিনিট মেবি সময় আছে, আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? অবজেক্ট এবং চিত্রভিত্তিক কমান্ড দেওয়ার জন্য চালিত প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। এখানে এক ধরনের
ফাংশন এবং একই ধরনের ফাংশন এবং এর সাথে কোডগুলোকে একটি অবজেক্টের মধ্যে রাখা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে একটা অবজেক্ট আকারে রাখা হয়। স্ট্রাকচার প্রোগ্রামিং কি, এর সুবিধা কি? স্ট্রাকচার প্রোগ্রামিং সুবিধা হলে এটা বড় আকারের সমস্যা সহজে সমাধান করা যায়। অনেক বড় বড় প্রোগ্রামগুলো আমরা সহজে ছোট ছোট করে ভাগ করে স্ট্রাকচার প্রোগ্রামিং মাধ্যমে আমরা করতে পারি। কোন কোন ভাষা স্ট্রাকচার প্রোগ্রামিং সমর্থন করে? ফোরট্রান, সি, প্যাসকেল প্রভৃতি ভাষা আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং সাপোর্ট করে। ওরাকেল কি? ওরাকেল একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তারপর জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষার প্রবর্তক কে? জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষার প্রবর্তক হচ্ছে বিয়ার্ন স্ট্রাস। হ্যাঁ, এরপরে জাভার জনক কে? জাভার জনক হচ্ছে মেস গসলিং। অ্যালগোলের পুরো নাম কি? অ্যালগোল এরপর হচ্ছে অ্যালগরিদম ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে ফোরট্রানের পুরো নাম কি? হ্যাঁ, ফোরট্রানের পুরো নাম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর। পাইথন কি? পাইথন হচ্ছে একজন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। এই যে এগুলো কিন্তু তোমার এমসিকিউ তো আসতে পারে বা এক লাইনের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। এরপর আসা অনুধাবন কোনো প্রশ্ন, যেটা আমরা বলছি কয়েকটি উচ্চ স্তরের ভাষা বর্ণনা দেয়। যেমন সি প্রোগ্রাম 1970 সালে ড্যানিস রিচ বেল ল্যাবরেটরিতে প্রথম সি ভাষা উদ্ভাবন করেন। সি অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী ভাষা হিসেবে স্থান দখল করে আছে। অনেক জটিল প্রোগ্রামিং সি দিয়ে অতি সহজে করা যায়। স্ট্যাটিক প্রোগ্রামিং জন্য সি প্রোগ্রাম অত্যন্ত